হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ক্লাসিক্যাল ডাইনামিক্সের খুবই একটা ইম্পর্টেন্ট টপিক দেখব, হ্যামিল্টনস ভ্যারিয়েশনাল প্রিন্সিপাল। এই যে হ্যামিল্টনস ভ্যারিয়েশনাল প্রিন্সিপাল খুব ইম্পর্টেন্ট। তোমরা যদি নেট গেটে যদি এক্সাম দিয়ে থাকো সেখানে দেখবে এই রিলেটেড কিন্তু কোশ্চেন আসে। এবং আদার্স যে আমরা ইকুয়েশন পড়বো, যে ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন, মানে আমরা এই হ্যামিল্টনস ভ্যারিয়েশনাল প্রিন্সিপাল থেকে ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশনটা ডেভেলপ করবো, ডিরাইভড করবো। ওকে, আজকে এগুলো সব করবো এবং যে ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন আমরা পাবো সেখান থেকে কিন্তু অনেক নানাবিধ প্রবলেম আমরা সলভ করতে পারবো। এবং সেই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের যে কোনো এক্সাম পারপাসে, সে কম্পিটিটিভ এক্সাম হতে পারে আর তোমাদের যে অনার্সের এক্সাম সেটাও হতে পারে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। তো দেখো, হ্যামিল্টনস ভ্যারিয়েশনাল প্রিন্সিপাল কি বলছে? জাস্ট কিছুই না, একটা লাইন ইন্টিগ্রাল। মানে হ্যামিল্টনস প্রিন্সিপালের যে স্টেটমেন্টটা, আমি যদি স্টেটমেন্ট লিখি, স্টেটমেন্ট, দেখো জিনিসটা ভালো করে বোঝো। ওকে, জাস্ট কিছুই না, এটা স্টেটমেন্ট বলছে এরকম যে ধরো কোনো একটা সিস্টেম বা কোনো একটা পার্টিকেল, তার যে মোশন হচ্ছে না, একটা পার্টিকেল একটা স্পেসের মধ্যে তার মোশন হচ্ছে এবং একটা টাইম থেকে, ধরো T1 টাইম থেকে T2 টাইম পর্যন্ত গেল, তাহলে তার যে মানে এই যে T1 থেকে T2 টাইম, সেই টাইমের মধ্যে যে ইন্টিগ্রালটা হবে, মানে এরকম ফর্ম আছে। আমি জাস্ট একটুখানি ভাষাতে লিখে দিই তাহলে বুঝতে পারবে। সো হ্যামিল্টনস ভ্যারিয়েশনাল প্রিন্সিপাল, এটা কিন্তু অবশ্যই কনজারভেটিভ ফোর্স ফিল্ডের জন্য হয়, মানে কনজারভেটিভ সিস্টেমের জন্য হয়। ফর কনজারভেটিভ সিস্টেম মানে তোমরা সবাই জানো যে টোটাল এনার্জি সেখানে কি কনজার্ভ থাকবে, তাই তো? আচ্ছা, মানে সেখানে কোনো এনার্জি লস হবে না। মানে ওয়ার্ক ডান যদি বলি, তুমি যদি ওয়ার্ক ডানের কথা যদি বলো, তোমরা সবাই জানো যে ক্লোজ পাথে ওয়ার্ক ডানটা 0 হবে কনজারভেটিভ ফোর্স ফিল্ডের জন্য। ওকে, আচ্ছা, এটা কনজারভেটিভ সিস্টেমের জন্য হ্যামিল্টনস প্রিন্সিপালের স্টেটমেন্ট যেটা হয়, মানে এটা আমরা লিখব ইজ স্টেটেড আচ্ছা অ্যাজ ফলো। কেমন হয় দেখো, এরকম হয়। বলছে যে একটা সিস্টেম বা একটা পার্টিকেল, তার যে মোশন হবে, দ্য মোশন অফ দ্য সিস্টেম, রাইট? দ্য মোশন, আচ্ছা নিচ থেকে লিখি, দ্য মোশন অফ দ্য সিস্টেম। একটা সিস্টেম তুমি কনসিডার করেছো, সিস্টেমটার মোশন, যেমন একটা বডি, সাপোজ একটা পার্টিকেল তুমি নিয়েছো, সেই পার্টিকেলটার যে মোশন হবে, সিস্টেমটার মোশন কি, ফ্রম একটা টাইম সাপোজ T1 থেকে টাইম T1 টু দ্য টাইম T2। তাহলে T1 টাইম থেকে T2 তে তুমি আসছো, কেমন হয়, ইজ সাচ দ্যাট, কেমন, দ্য লাইন ইন্টিগ্রাল, দেখো এইরকম হয়। সেটাকে যদি আমি আই দিয়ে রিপ্রেজেন্ট করি, আই ইকুয়াল টু ইন্টিগ্রেশন ফ্রম T1 টু T2, এইখানে হয় L ইন্টু ডিটি। এইটা হচ্ছে তোমার কি হ্যামিল্টনস প্রিন্সিপাল। এটাকে অনেক সময় আমরা জাস্ট সিম্পল এটাকে আমরা অনেক সময় বলে থাকি অ্যাকশন ল। ওকে, মানে এটা টাইম অ্যাকশন বলতে পারো তুমি এটাকে, ঠিক আছে? কারণ এখানে ডিটি রয়েছে টাইম, এখানে টাইম অ্যাকশনও বলা হয়ে থাকে। তোমরা যদি নেট গেটের এক্সাম দাও তখন দেখবে যে অ্যাকশন ইন্টিগ্রাল বের করতে বলে, হ্যাঁ অ্যাকশন ইন্টিগ্রাল এটাকে বলা হয়ে থাকে অনেক সময়। তো এখানে এল যে লিখলাম, এলটা কি, তাই না? হয় আর এলটাকে রিপ্রেজেন্ট করা হয় এল ইকুয়াল টু টি মাইনাস ভি। টি হচ্ছে তোমার কাইনেটিক এনার্জি অফ দ্য সিস্টেম আর ভি হচ্ছে তোমার পোটেনশিয়াল এনার্জি অফ দ্য সিস্টেম। এই যে তাদের যে ডিফারেন্স, মানে কাইনেটিক এনার্জি মাইনাস পোটেনশিয়াল এনার্জি, সেটাকে বলে আমরা কি ল্যাগ্রাঞ্জিয়ান। এই যে এলটাকে বলা হয়ে থাকে ল্যাগ্রাঞ্জিয়ান। এলটাকে কি বলা হয়? ল্যাগ্রাঞ্জিয়ান অফ দ্য সিস্টেম, ল্যাগ্রাঞ্জিয়ান অফ দ্য সিস্টেম। এটা জাস্ট একটা অ্যাজাম্পশন যে ল্যাগ্রাঞ্জিয়ানটাকে কিভাবে ডিফাইন করা হয়েছে, নাকি কাইনেটিক এনার্জি মাইনাস পোটেনশিয়াল এনার্জি। বুঝতে পারলে? এখানে কনফিউশনের কিছুই নেই, মানে ল্যাগ্রাঞ্জিয়ানটাকে এইভাবে তারা ডিফাইন করেছিল যে কাইনেটিক এনার্জি মাইনাস পোটেনশিয়াল এনার্জি।
অ্যান্ড টিটাকে বলে আমরা কাইনেটিক এনার্জি। আমি জাস্ট কে ডট ই লিখলাম, কে ফর কাইনেটিক, ই ফর এনার্জি অফ দ্য সিস্টেম। ওকে, আর ভি তোমার পোটেনশিয়াল এনার্জি অফ দ্য সিস্টেম। এবার এখানে একটা কনসেপ্ট আমি বলে রাখি, তো কাইনেটিক এনার্জি মানে তোমরা কি জানো, হাফ এম ভি স্কোয়ার হয়। ক্লাসিক্যাল ডিনামিক্স বা ক্লাসিক্যাল মেকানিক্সে তোমরা পড়েছো হাফ এম ভি স্কোয়ার হয়। তাহলে তুমি বলতে পারো যে কাইনেটিক এনার্জি কিন্তু অ্যাজ আ ফাংশন অফ ভি ভেলোসিটি, এবং মানে ডিরেক্টলি ভেলোসিটির ফাংশন, বাট ইনডিরেক্টলি কিন্তু পজিশনেরও ফাংশন। তাহলে কাইনেটিক এনার্জি পজিশন এবং ভেলোসিটি দুজনেরই ফাংশন তুমি বলতে পারো। ওকে, বাট পোটেনশিয়ালটা কিন্তু শুধুমাত্র পজিশনের ফাংশনে। পোটেনশিয়াল মানে তোমরা যেরকম পড়েছো, ধরো একটা রেফারেন্স ফ্রেম থেকে, ধরো তোমার যদি রেফারেন্স ফ্রেম হয়, এখান থেকে ওপরে কোনো একটা জায়গাতে তুমি একটা অবজেক্টকে রেখেছো, তার জন্য তুমি পোটেনশিয়াল এনার্জি পেয়েছো কি এম ইন্টু জি ইন্টু এইচ। ইন জেনারেল পোটেনশিয়াল এনার্জি মানে তুমি কার্য বলতে পারো, রাইট? তাই না? সেই কার্যটা মানে পোটেনশিয়াল এনার্জি মানে সেই কার্যটা বেসিক্যালি তুমি ইন্টিগ্রেশন করো এফ ডট ডিএস, এটা তোমার পোটেনশিয়াল এনার্জিটা। ক্লিয়ার হয়েছে? যাই হোক, তাহলে পোটেনশিয়াল এনার্জি শুধুমাত্র কি পজিশনের ফাংশন। দেখো কতখানি হাইটে তুলেছিলাম, তাহলে এম ইন্টু জি ইন্টু এইচ, এই যে এইচের উপর ডিপেন্ড করে, তাই না? তাহলে পোটেনশিয়াল এনার্জি শুধুমাত্র কি পজিশনের ফাংশন হবে। সাপোজ এখানে আমি যদি মানে জেনারেলাইজড কোঅর্ডিনেট সিস্টেম কনসিডার করি, তাহলে তুমি বলবে যে কিউ জে বলতে পারো। ওকে, বা ইন জেনারেল তুমি জাস্ট এক্স লিখতে পারো, বা ওয়াই লিখতে পারো, বা জেড লিখতে পারো। ওকে, 3 ডাইমেনশন বলে এক্স ওয়াই জেড বলো তুমি। আচ্ছা, তাহলে আমরা এটা বুঝলাম, এটা তোমার কি হ্যামিল্টন ভ্যারিয়েশনাল প্রিন্সিপাল বা সিম্পলি হ্যামিল্টন প্রিন্সিপাল, অথবা এটাকে বলা হয় থাকে অ্যাকশন ইন্টিগ্রাল। এটাকে আমরা কি নামে জানি? দেখো, দিস ইজ হ্যামিল্টনস প্রিন্সিপাল, হ্যামিল্টনস প্রিন্সিপাল or action integral, ওকে। নেট গেট জেস্ট ওইসব এক্সামে কিন্তু অনেক সময় জিজ্ঞাসা করে যে অ্যাকশন ইন্টিগ্রাল বের করো, তার মানে কি তোমার সিস্টেমটা ল্যাগ্রাঞ্জিয়ান বের করতে হবে, দিয়ে তোমার টাইম ইন্টিগ্রাল করতে হবে, রাইট? মানে T1 থেকে T2 পর্যন্ত ইন্টিগ্রেট করতে হবে, তাহলে তোমার কিন্তু অ্যাকশন ইন্টিগ্রালটা বেরিয়ে চলে আসবে। জাস্ট সিম্পল, এইটাই হচ্ছে তোমার হ্যামিল্টনস প্রিন্সিপাল। এবার এই যে প্রিন্সিপালটা, এই প্রিন্সিপালের হেল্প নিয়ে আমরা ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন দেখব, মানে একটা সিস্টেমের ইকুয়েশনের মোশন আমরা বের করব, ঠিক আছে? সেটাই কি ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন। তাহলে সেটাই আমরা আস্তে আস্তে দেখি। ওকে, সো ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন, ডিডাকশন অফ ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন, ডিডাকশন অফ ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন অফ মোশন, রাইট? আর সিম্পলি ইকুয়েশনও বলতে পারো তুমি, কোনো অসুবিধা নেই। তাহলে ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন কী করে আসে সেটা আমরা দেখব ফ্রম যে ভ্যারিয়েশনাল প্রিন্সিপাল বা হ্যামিল্টনস ভ্যারিয়েশনাল প্রিন্সিপাল। ওকে, দেখো কিছুই না, একদম সিম্পল জিনিস। তাহলে পরে আমরা হ্যামিল্টনস ভ্যারিয়েশনাল প্রিন্সিপালটা বুঝলাম, কোনো অসুবিধা নেই। তাহলে সেটা কী বলছে, তাহলে আমরা সেটা যদি লিখি, তাহলে আমরা এরকম লিখব যে অ্যাকর্ডিং টু হ্যামিল্টনস ভ্যারিয়েশনাল প্রিন্সিপাল, হ্যাঁ, সেটা আমরা যেটা পাই অ্যাকর্ডিং টু হ্যামিল্টনস ভ্যারিয়েশনাল প্রিন্সিপাল, ওকে, জাস্ট সিম্পল। সেটা কি পাই আমরা, যে I ইকুয়াল টু ইন্টিগ্রেশন ফ্রম T1 টু T2। এখানে দেখো এল মানে কি T মাইনাস ভি, আমি তাহলে ডিরেক্ট লিখে দিচ্ছি T মাইনাস ভি। এবার টি এখানে আরেকটু স্পেসিফাই করে বলছি আমি কি, টিটা কি অ্যাজ আ ফাংশন অফ কোঅর্ডিনেট অ্যান্ড ভেলোসিটি। তাহলে আমি সাপোজ কনসিডার করছি কিউজে কোঅর্ডিনেট কমা কিউজে ডট, তাহলে ভেলোসিটি হয়ে গেল এটা, মাইনাস পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জি কিন্তু শুধুমাত্র কোঅর্ডিনেটের ফাংশন, তাহলে এখানে শুধুমাত্র কী লিখবো, আমি কিউজে লিখবো। ক্লিয়ার হয়েছে? তাহলে ইন্টু ডিটি। ওকে, তাহলে এটা তুমি পাচ্ছ, এটা তোমার কি হ্যামিল্টনস যে ভ্যারিয়েশনাল প্রিন্সিপাল সেখান থেকে তুমি পেলে। এবার দেখো এই যে ভ্যারিয়েশনাল প্রিন্সিপাল মানে এটাকে তুমি সিম্পলি হ্যামিল্টনস প্রিন্সিপাল বলতে পারো, অসুবিধা নেই। যে ভ্যারিয়েশনাল যখন কথা আমি আনি, মানে ডেল্টা ভ্যারিয়েশনের গল্প বলি আমরা, তাহলে সেই অনুসারে কি বলি আমরা, যে এক্সট্রিমাম ভ্যালু পাওয়া দরকার, মানে এক্সট্রিমাম করতে গেলে কি করবো, আমি ডেল্টা নেবো এখানে। তাহলে ডেল্টা ভ্যারিয়েশন বলছে যে এক্সট্রিমাম পয়েন্টের জন্য তুমি 0 পাবে,
তাই তো। সো অ্যাকর্ডিং টু ডেল্টা ভ্যারিয়েশন এরকম বলতে পারি আমরা। সো অ্যাকর্ডিং টু নাও according to delta variation বা ভ্যারিয়েশনাল ক্যালকুলাস, রাইট? ডেল্টা ভ্যারিয়েশন আমরা কি জানি বলো, যে ডেল্টা আই ইকুয়াল টু 0, এটা হয় সিম্পল জিনিস, কিছুই না। এখানে দেখো আই মানে কি সেটা তুমি পুট করে দাও, বুঝতে পারলে? তাহলে আয়ের ভ্যালু এখানে পুট করে দাও, তাহলে তোমার কিন্তু হয়ে যাবে, মানে সেটাকে সিম্পলিফাই করলে তোমার ল্যাগ্রাঞ্জ ইকুয়েশন চলে আসবে, আমি সেটাই দেখবো আস্তে আস্তে। আচ্ছা, তাহলে ডেল্টা আই মানে কত, আমি এটাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখছি, ওকে? সো ইন্টিগ্রেশন T1 থেকে T2 যাব, এখানে T অ্যাজ আ ফাংশন অফ কিউজে কমা কিউজে ডট মাইনাস ভি অ্যাজ আ ফাংশন অফ কিউজে, এটাকে সাপোজ কার্লি ব্র্যাকেটে লিখলাম, মানে সেকেন্ড ব্র্যাকেটে লিখলাম, ইন্টু ডিটি, ওকে? দ্যাট ইজ ইকুয়াল টু 0। দেখো তুমি এখানে ডেল্টা ভ্যারিয়েশন নিয়েছো, তাই না? তাহলে ডেল্টা ভ্যারিয়েশন যেহেতু নিয়েছো, তাহলে এই ডেল্টাটাকে তুমি ভেতরে ঢুকিয়ে দিতে পারো। ক্লিয়ার হয়েছে? তাহলে ডেল্টাটা যদি তুমি ভেতরে ঢুকিয়ে দাও তাহলে কেমন হবে দেখো, ডেল্টাটা মানে ইন্টিগ্রেশনের উপরে ইন্ডিপেন্ডেন্ট, সো ইজিলি আমি ঢোকাতে পারবো। তাহলে ইন্টিগ্রেশন অ্যাজ ইট ইজ থেকে যাবে এখানে T1 থেকে T2 পর্যন্ত। ক্লিয়ার হয়েছে? এবার ডেল্টা তুমি ভেতরে ঢোকাচ্ছ, মানে টি এর ওপর তুমি ডেল্টা নিচ্ছ, মানে ডেরিভেটিভ করছো, ডেল্টাকে তুমি ডেরিভেটিভ হিসেবে তুমি ট্রিট করতে পারো, কারণ ডেল্টা ডেরিভেটিভ, তাই তো ডেরিভেটিভ পাবো, এটা ডেরিভেটিভ করে তো 0 করলে তুমি সেটা এক্সট্রিমাম ভ্যালু পাবো, তাই না কি? আইদার মিনিমাম অথবা ম্যাক্সিমাম। আচ্ছা, তাহলে যখন তুমি ডেল্টা টি করবে তাহলে সেটাকে কি করতে পারো, তুমি পার্শিয়াল ডেরিভেটিভে তুমি কনভার্ট করতে পারো। তাহলে যেরকম আমরা লিখিনি, এরকম ধরো তোমাকে বোঝাই আমি, ধরো যেরকম তোমরা পড়েছিলে যে ফাই, সাপোজ ফাই অ্যাজ আ ফাংশন অফ এক্স কমা ওয়াই, ওকে? আমি যদি এখানে ডি ফাই বলি তাহলে কি লিখতে পারি আমরা বলো তো, ডেল ফাই ডেল এক্স ডিএক্স প্লাস ডেল ফাই ডেল ওয়াই ডিওয়াই। তাহলে এই যে টোটাল ডেরিভেটিভ, সেই টোটাল ডেরিভেটিভটাকে কি আমরা পার্শিয়াল ডেরিভেটিভ কনভার্ট করে নিয়েছি। দেখো এই যে ডেল ফাই ডেল এক্স, এটা কি পার্শিয়াল ডেরিভেটিভ, তার মানে কি এখানে শুধুমাত্র এক্সের ওপরই, মানে এক্সের রেসপেক্টে কিন্তু ডিফারেন্সিয়েশন করেছি আমি এখানটা, বুঝতে পারলে? মানে এক্সের রেসপেক্টেই এটা ডেরিভেটিভ হবে, আদার যে ভ্যারিয়েবলসগুলো আছে সেগুলো সেখানে কি কনস্ট্যান্ট হিসেবে ট্রিট হবে। এটাই পার্শিয়াল ডেরিভেটিভের কনসেপ্ট, তোমরা সবাই জানো নিশ্চয়ই। আচ্ছা, তাহলে এই কনসেপ্টে আমরা এখানে কাজে লাগাবো। তাহলে এখানে তুমি কি লিখতে পারো দেখো, তাহলে ডেল টি ডেল একবার কিউজে লিখবে তুমি, ওকে, ইন্টু ডেল্টা কিউজে, বা এটাকে তুমি সিম্পলি ডিও বলতে পারতো, কোনো অসুবিধা নেই, প্লাস এখানে তুমি লিখবে ডেল টি ডেল কিউজে ডট, এখানে ডেল কিউজে ডট মাইনাস, এখানে এটা ঢোকাচ্ছ তুমি ভেতরে, তার মানে এটা কী হবে বলো, এটাও একই রকম হবে, ডেল ভি ডেল কিউজে, ওকে? এইরকম তুমি লিখতে পারো। জিনিসটা কি বোঝাতে পারলাম? আচ্ছা, এবার দেখো এটাকে আরেকটুখানি সিম্পলিফাই করো। এখানে দেখো এইখানে ডেল কিউজে রয়েছে, আবার এখানে ডেল কিউজে রয়েছে, তাই না? তাহলে দুটোকে আমি একসাথে আনতে পারি, তাহলে একসাথে নিলে কেমন লাগবে দেখতে? তাহলে এখানে তুমি ডেল কিউজে কমন নিতে পারো, তাহলে তোমার থাকবে পরে ডেল টি ডেল কিউজে মাইনাস ডেল ভি ডেল কিউজে। ক্লিয়ার হয়েছে? আর এখানে ডেল কিউজে থাকলো, প্লাস ডেল টি ডেল কিউজে ডট ডেল্টা কিউজে ডট ইকুয়াল টু নয়, এখানে ডিটি রয়েছে, তাহলে ডিটিটাকে ভেতরে ঢুকিয়ে দিই। হ্যাঁ, তাহলে এখানেও ডিটি লিখতে পারি আমি। আচ্ছা, এটাকে একটুখানি করে লিখি, কিউজে ইন্টু ডিটি, আর তাহলে এখানেও কিন্তু একটা ডিটি থাকবে, কারণ ভেতর ঢুকিয়ে দিয়েছি আমি। ক্লিয়ার হয়েছে? এবার এই ইন্টিগ্রেশনগুলোকে একটুখানি সেপারেট করে দিই, মানে ভাগ করে দিই, যোগ আছে মানে আলাদা করে নিই। তাহলে এখানে আমি বলতে পারি যে ইন্টিগ্রেশন T1 থেকে T2 পর্যন্ত হবে। তাহলে এটাকে এক জায়গায় রাখি আমি, ডেল টি ডেল কিউজে মাইনাস ডেল ভি ডেল কিউজে মানে ডেল্টা কিউজে ডিটি প্লাস ইন্টিগ্রেশন T1 থেকে T2, এখানে কি থাকবে দেখো, ডেল টি ডেল কিউজে ডট, এইখানে দেখো এই যে ডেল্টা কিউজে ডট মানে কি, কিউজে ডট মানে
ভেলোসিটি, তাই তো? তাহলে কিউজে ডটকে আমরা কেমন লিখতে পারি? কিউজে ডট মানে জাস্ট কিছুই না, ডি কিউজে ডিটি, এটাই তো। পজিশনের ডেরিভেটিভ করে যদি টাইম মানে পজিশনে যদি তুমি টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করো তাহলে তুমি কি পাবে? ভেলোসিটি পাবে, তাই তো রে বাবা এটা। তাহলে কিউজে ডটকে তুমি এটা লিখতে পারো। এবার দেখো এই যে ডি কিউজে বাই ডিটি, এইটা কিন্তু এই ডেল্টার উপর ইন্ডিপেন্ডেন্ট। তাহলে তুমি এই কথাটাকে এরকম লিখতে পারো, দেখো মানে জিনিসটাকে তুমি এরকম বলতে পারো, তাহলে ডি ডিটি থাকলো আর এখানে কি শুধুমাত্র ডেল্টা কিউজে পড়ে থাকবে। জিনিসটা কি বলতে পারলাম? কারণ ডেল্টা কিউজে তো থাকবেই, ডেল্টা তো আবার এই ডি ডিটির উপর ডিপেন্ড করছে না, বুঝতে পারলে? তাহলে ডেল্টাটা থেকে যাবে আর ইন্টু ডিটি ইকুয়াল টু তোমার 0 আসছে। জিনিসটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার দেখো এই যে পার্টটুকুনি, এইটুকুনিকে তুমি বাই পার্টসে ভাঙতে পারো। তাহলে এটাকে একটুখানি সহজ করে লিখি। সাপোজ এইটাকে আমি I1 নাম দিলাম, প্লাস এটাকে আমি I2 নাম দিলাম, দ্যাট ইজ ইকুয়াল টু 0। আশা করি কোনো অসুবিধা নেই। এইটাকে আমি 2 নম্বর নাম দিলাম, আগে বোধহয় কোনো একের পর নাম দিইনি, 2 নম্বর নাম দিলাম। এবার যে I2তে আমরা কি পার্টস মানে বাই পার্টসে ভাঙবো। সো নাও এরকম লেখো, তাহলে আমরা I2 যেটা লিখেছি I2টাকে আমরা কি বাই পার্টসে ভাঙবো। সো নাও ইউজিং বাই পার্টস মেথড, বাই পার্টস method in second term, right? In the second term, I2 ক্লিয়ার হয়েছে? তাহলে কেমন হয় বলো? তাহলে I2 মানে তুমি কি পেয়েছো, একদম ভেঙে ভেঙে করো, কোনো অসুবিধা নেই। I2 মানে তুমি পেয়েছো, দেখো ডেলটি ডেল কিউজে ডট ডি ডিটি ডেল্টা কিউজে আর ইন্টু ডিটি, দ্যাট ইজ নট, মানে এটা লেখার কোনো প্রয়োজন নেই, কারণ I2 মানে এইটুকুনি, তাই তো? আচ্ছা, এইটাকে তুমি কি করে বাই পার্টসে ভাঙবে বলো? বাই পার্টসের সূত্র হলো, তাহলে কি যে কোনো একটাকে তুমি ফার্স্ট ফাংশন হিসেবে কনসিডার করো। সাপোজ আমি এইটাকে ফার্স্ট ফাংশন ধরছি, এটাকে বলছি ফার্স্ট ফাংশন, আর এইটুকুনি তোমার কি সেকেন্ড ফাংশন। জিনিসটা ক্লিয়ার হয়েছে? তাহলে ফার্স্ট ফাংশনকে প্রথমে তুমি রেস্টে রাখবে, রেস্টে রাখলে দিয়ে ইন্টিগ্রেশন করবে তুমি সেকেন্ড ফাংশনটা। তাহলে ইন্টিগ্রেশন করি, আমি এক চান্সে করতে পারতাম, আমি এক চান্সে করছি না, আমি একটু ভেঙে ভেঙে করছি। ডি ডিটি সরি ডেল্টা কিউজে ডিটি মাইনাস ইন্টিগ্রেশন T1 থেকে T2। এইখানে তোমাকে ডেরিভেটিভ করতে হবে, যেহেতু টাইমের রেসপেক্টে করছো, তাহলে ডিডিটি লিখবে তুমি। তাহলে কি যেটাকে তুমি ফার্স্ট ফাংশন রেখেছিলে তার ডেরিভেটিভ করবে তুমি, তাহলে ডেলটি ডেল কিউজে ডট, আবার ইন্টিগ্রেশন হয় এই যেটা ইন্টিগ্রেশন তুমি করছো ডিডিটি ডেল্টা কিউজে, হলো? এটা হয়ে গেল ইন্টু ডিটি। আচ্ছা, ব্র্যাকেট নিয়ে এখানে একটা আমি ব্র্যাকেট নিয়ে এইখানে আবার ডিটি। ক্লিয়ার হয়েছে? এইটা তোমার বাই পার্টসের মেথড, আমরা সবাই জানি। আচ্ছা, এইবার এটাকে তুমি সিম্পলিফাই করো, দেখো ভালো করে বোঝো। এখানে ডিটি এখানে ডিটি কেটে যাবে, তাহলে কি ইন্টিগ্রেশন হচ্ছে, তাহলে এখানটায় দেখো কি করবে তুমি, এই যে ডি ডিটি রয়েছে ডিটি ডিটি কেটে যাবে এখানটায়, তাহলে কি থাকবে আলটিমেট এখানে ইন্টিগ্রেশন ডি অফ ডেল্টা কিউজে থাকবে পরে। দেখো মানে তোমরা এরকম ইন্টিগ্রেশন করেছো না, ইন্টিগ্রেশন ডিএক্স, সেটা কি শুধুমাত্র এক্স হয়, মানে যদি লিমিট থাকে তাহলে লিমিট পুট করবে, লিমিট না থাকলে এখানে কনস্ট্যান্ট দাও, সিম্পল কথা, তাই তো? আমাদের এখানে লিমিট আছে, আমরা এখানে যে কনস্ট্যান্ট সেটার কথা ভাববো না। তাহলে মানে বেসিক্যালি যেটা হয়, এই ইন্টিগ্রেশন আর এই ডিটা কেটে যায়, মানে ইন্টিগ্রেশনটা তোমার ডেরিভেটিভের অনন্যক হয়, তাই কেটে যায়। মানে ইন্টিগ্রেশনটাকে তুমি এরকম বলতে পারো 1/d কেটে যায়, তার জন্য শুধুমাত্র এখানে এক্স পড়ে থাকে। আমরা ছোটোবেলায় এরকম শিখেছি, তাই না? হ্যাঁ, এগুলো আমরা জানি। তাহলে এইখানে আলটিমেট পড়ে থাকবে, এটা যদি তুমি ইন্টিগ্রেট করো তাহলে তোমার পড়ে থাকবে ডেল্টা কিউজে, এবং লিমিট তুমি পুট করবে T1 থেকে T2, সেটা আমরা এখানে লিখবো। তাহলে দেখো এখানে তোমার থাকছে ডেলটি ডেল কিউজে ডট, তাহলে এইটা কি হচ্ছে দেখো ডেল্টা কিউজে, আর এর কি লিমিট তুমি বসাবে এখানে T1 থেকে T2 মাইনাস ইন্টিগ্রেশন T1 থেকে T2,
আর এটা দেখো অ্যাজ ইট ইজ ডিডিটি থাকবে ডেল টি ডেল কিউজে ডট। ওকে, আর এটা দেখো এইটুকু ইন্টিগ্রেট করলে কি হবে, ডেল্টা কিউজে থাকবে শুধু, কারণ কি ডিটি কেটে যাবে, তাহলে ইন্টিগ্রেশন ডি ডেল্টা কিউজে, তাহলে ডি আর এই যে ইন্টিগ্রেশন কেটে যাবে, শুধুমাত্র কি পড়ে থাকবে, ডেল্টা কিউজে পড়ে থাকবে। তাহলে ডেল্টা কিউজে পড়ে থাকলো ইন্টু ডিটি পড়ে থাকছে। জিনিসটা ক্লিয়ার হয়েছে? এইবার দেখো, এবার আমরা কি জানি, এই যে এইখানটায় এইখানে দেখো তুমি এক্সট্রিম পয়েন্ট তুমি এখানে কনসিডার করেছো, তাই না? তাহলে এই যে ডেল্টা কিউজে তার কি এক্সট্রিম পয়েন্ট তুমি নিচ্ছ। তাহলে ডেল্টা ভেরিয়েশনের সূত্র থেকে আমরা জানি কি এন্ড পয়েন্টগুলোতে, মানে এক্সট্রিম পয়েন্ট বলতে এখানে এন্ড পয়েন্টস, তাহলে এই যে T1 থেকে T2, T1 একটা এন্ড পয়েন্ট, T2 একটা এন্ড পয়েন্ট, তাহলে এন্ড পয়েন্টের ক্ষেত্রে কি হয়, সেটা 0 হয়। সো উই নো, অ্যাজ উই নো কি হয়, যে মানে কোঅর্ডিনেট যে ভেরিয়েশন, মানে সেখানে কি দেয়ার ইজ নো কোঅর্ডিনেট ভেরিয়েশন অ্যাট দ্য এন্ড পয়েন্টস, রাইট? এগুলো আমরা সব শিখেছিলাম আগে। উই নো দেয়ার ইজ নো coordinate variation at the end points, right? তাহলে কি লিখবে তুমি, যে এখানটায় সরি এই যে ডেল্টা কিউ যে T1 থেকে যে T2 লিখছো, এটা তুমি কি লিখবে, সিম্পলি 0 লিখবে, তাই তো? তাহলে সুতরাং তুমি বলবে যে I2, এটা I2 ক্যালকুলেট করছি কিন্তু আমরা, রাইট? তাহলে I2 ইকুয়াল তুমি লিখবে কি, তাহলে 0 মাইনাস ইন্টিগ্রেশনটা T1 থেকে T2, এটা অ্যাজ ইট ইজ যা আছে তাই থাকবে, ডেল টি ডেল কিউ জে ডট ডেল্টা কিউ জে ডিটি। ওকে, এবার এই যে I2, এই I2 এর ভ্যালুটা তুমি 2 নম্বর ইকুয়েশনে পুট করে দাও। তাহলে ফ্রম ইকুয়েশন 2 উই ক্যান রাইট, সো ফ্রম ইকুয়েশন 2 তাহলে আমরা কি লিখবো, দেখো I ইকুয়াল টু মানে যে সিম্পল I মানে তোমার পুরোটা, তাহলে জাস্ট তুমি I আর লেখার দরকার নেই, পুরোটা তুমি লেখো। হ্যাঁ, এই যে জিনিসটা এইটা ইকুয়াল তুমি কি লিখছো, মানে এইটা আর কি, এটা ইকুয়াল তুমি 0 পাচ্ছ, কোথায় গেল, এই তো। তাহলে এই পুরোটুকু ইকুয়াল তুমি 0 পাচ্ছ, রাইট? তাহলে I1 এর জায়গায় তুমি ভ্যালুটা পুট করে দাও, তাহলে ইন্টিগ্রেশন T1 থেকে T2 কি থাকছে, ডেল টি ডেল কিউজে, ডেল টি ডেল কিউজে মাইনাস ডেল ভি ডেল কিউজে ডেল্টা কিউজে ডিটি। ক্লিয়ার? আচ্ছা, প্লাস বাট এইটুকুনির যে ভ্যালু তুমি পেয়েছো সেটা কত, দেখো মাইনাস দিস পেয়েছো, তাই না? তাহলে এটা তুমি বসিয়ে দাও। সুতরাং মাইনাস ইন্টিগ্রেশন ওভার a to T1 to T2 ddt delta t del qj dot delta qj dt that is equal to 0। ক্লিয়ার হয়েছে? তাহলে এখান থেকে যদি তুমি একটু সিম্পলিফাই করে দেখো, এই qj ডেল্টা qj dt দুজনের মধ্যে রয়েছে, তাহলে তুমি কমন নিতে পারো, তাহলে তুমি এটাকে এরকম লিখতে পারো যে ইন্টিগ্রেশন, আর দুজনেরই ইন্টিগ্রেশন এক, তাহলে T1 থেকে T2, তাহলে সেগুলোকে আবার এক করে নিই আমরা। তাহলে ডেল টি ডেল কিউজে মাইনাস ডেল ভি ডেল কিউজে মাইনাস, আবার এটা থাকবে এখানটা ডিডিটি ডেল টি ডেল কিউজে ডট, দেখো তাহলে এখান থেকে তুমি ডেল্টা কিউজে ডিটি কমন নিতে পারো। ক্লিয়ার হয়েছে? এবার দেখো এই ইকুয়েশনটা তখনই স্যাটিসফাই করবে যখন কি এই যে ভেতরের যে টার্মটা সেটা 0 হবে, তখনই তো স্যাটিসফাই করবে। তাহলে তুমি বলতে পারো যে সুতরাং মানে আমি যদি কম্পেয়ার করি মানে ইকুয়েটিং করি, তাহলে কি এই যে ডেল্টা কিউজ মানে কিউ মানে জেথ যে কোঅর্ডিনেটসগুলো সেগুলোকে কি আমরা 0 সাথে ইকুয়েট করব। সো আমরা লিখতে পারি যে কি এটাকে আমরা মানে ইকুয়েট করছি, মানে কিউজের যে টার্মসগুলো সেগুলোকে আমরা কি 0 সাথে ইকুয়েট করছি, বুঝতে পারলে? সো এরকম বলি, দাস equating the coefficient of jth coordinates, right? jth
কোঅর্ডিনেট টু 0। তাহলে তুমি বলতে পারো সুতরাং del t del qj minus del v del qj minus ddt del t del qj dot that is equal to 0। বুঝতে পারলে? তাহলে এখান থেকে দেখো তুমি বলতে পারো না এই যে del qj দেখো দুজনের মধ্যে রয়েছে, তাহলে এটাকে তুমি এরকম লিখতে পারো না del qj t minus v, এটাকে ভাঙো তুমি এটাই পাবে, তাই না? তাহলে ddt del t del qj dot that is equal to 0। তো কতটা সিম্পল, একদম সিম্পল, শুধুমাত্র বুঝতে হবে। তাহলে এই যে t মাইনাস ভি এটাকে কিন্তু আমরা l লিখতে পারি, তাই লিখবো আমরা। দেখো এখানে একটা কাজ করি, মাইনাসটা কমন নিই, এই মাইনাসটা কমন নিলে কী হবে, এবারটা বাঁদিকে চলে আসবে, তাহলে ddt হবে এখানে del t del qj dot মাইনাস del qj t মাইনাস ভি দ্যাট ইজ ইকুয়াল টু 0। এইখানে একটা জিনিস আমি করব, ভালো করে বোঝো। দেখো এই যে del t del qj, তাই না, qj ডটের রেসপেক্টে তুমি ডেরিভেটিভ করছো। আমি যদি এখানে মাইনাস ভি লিখি, ভিটা কিন্তু শুধুমাত্র পজিশন বা কোঅর্ডিনেটের ফাংশন, তাহলে আমি তো কিউ ডটের রেসপেক্টে ডেরিভেটিভ করছি। তাহলে দেখো মানে আমি এখানে বোঝাই, ধরো তুমি যদি বলো del v del qj ডট, সেটা কি দেবে? সিম্পল কথায় 0 দেবে। কেন 0 দেবে? কারণ ভিটা শুধুমাত্র কি, ভিটা শুধুমাত্র কিউজের ফাংশন, কিউজে ডটের ফাংশন নয়। তাহলে যদি তুমি ভি এর যদি তুমি পার্শিয়াল ডেরিভেটিভ নাও উইথ রেসপেক্ট টু কিউজে ডট, তাহলে কি সেটা সিম্পলি 0 দেবে। তাহলে তুমি এখানে এটা যদি মাইনাস ভি লিখেও দাও তাতে কিন্তু কোনো যায় আসবে না। জিনিসটা বোঝাতে পারছি আমি? মানে কারণ কি, দেখো এটাকে আমি যদি এরকম লিখি, একবার লিখি তারপরে তোমাকে বোঝাচ্ছি আমি। তাহলে এখানে del qj ডট, ক্লিয়ার হয়েছে? নিচে লিখে একটুখানি del qj ডট, এখানে টি এর জায়গায় আমি লিখতে চাইছি টি মাইনাস ভি লিখলাম, আর এটা অ্যাজ ইট ইজ টি মাইনাস ভি ইকুয়াল টু 0। এ ভালো করে বোঝো, এইখানে যে তুমি টি মাইনাস ভি লিখলে, দেখো এটাকে তুমি ভাঙো, তাহলে ভাঙলে কি হবে, del t del qj ডট মাইনাস del v del qj ডট। আমি একটু আগেই বললাম যে ভিটা কিন্তু শুধুমাত্র কোঅর্ডিনেটের ফাংশন, ভিটা কিন্তু কিউজে ডটের ফাংশন নয়, মানে ভেলোসিটির ফাংশন নয়। তাহলে কি সেটা 0 হবে না? del v del qj ডটটা 0 হবে না কি? তাহলে আমি এটাকে যদি ভাঙি তাহলে কি শুধুমাত্র কিন্তু এটাই ফিরে পাবো আমি। বুঝতে পারলে? তাই আমি এটা লিখতেই পারি, তো কোনো অসুবিধা নেই। আচ্ছা তাহলে দেখো এবার এইখানে তুমি বলতেই পারো যে dt, এই যে টি মাইনাস ভি সেটাকে আমরা এল লিখতে পারি, সুতরাং del l del qj ডট মাইনাস del, এখানে টি মাইনাস ভি এল লেখো বাই del qj দ্যাট ইজ ইকুয়াল টু 0। এইটাই আমাদের ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন। ভালো করে মনে করে দেখো, ওই যে আমরা যেটা করেছিলাম ভ্যারিয়েশনাল প্রিন্সিপাল থেকে একটা এলার্স ইকুয়েশন ফর্ম করেছিলাম, সেই ইকুয়েশনের মতোই না এটা। ওইখানে কি, এখানে এলটা কি ছিল, ফাংশন ছিল, এনি ফাংশন। আর এখানে দেখো আমরা এই যে মানে কোনো একটা সিস্টেমের মোশনকে স্টাডি করার জন্য এখানে ল্যাগ্রাঞ্জিয়ানকে নিয়ে চলে এসেছি আমরা। তাহলে তোমার সিস্টেমটা ল্যাগ্রাঞ্জিয়ানটাকে জানতে হবে। আগে যেরকম আমরা ফাংশনটাকে বের করছিলাম, এই যে 3টে প্রবলেম করেছিলাম, ব্রাঞ্চিস্টোকন প্রবলেম, শর্টেস্ট ডিস্টেন্স প্রবলেম, এই যে নানাবিধ প্রবলেম করালাম, সেইখানটায় তোমার কি ফাংশনটা বের করতে হচ্ছিল। বাট আমাদের এখন রিয়েল লাইফের যে প্রবলেমগুলো করব, সেইখানে তোমাকে শুধুমাত্র ল্যাগ্রাঞ্জিয়ানটা বের করতে হবে। তারপরে তুমি কি এই ডেরিভেটিভগুলো ক্যালকুলেট করে বসিয়ে দাও, তোমার ইকুয়েশন অফ মোশন চলে আসবে। তো ল্যাগ্রাঞ্জিয়ানটা তোমাকে এখানে শুধুমাত্র বের করতে হবে। ওকে, সো হোয়ার, এখানে বলে দিই আমি, হোয়ার এলটা তোমার টি মাইনাস বি, দিস ইজ কল্ড ল্যাগ্রাঞ্জিয়ান অফ দ্য সিস্টেম, ল্যাগ্রাঞ্জিয়ান অফ দ্য সিস্টেম, খুব ইম্পর্টেন্ট। ওকে, আর এই ইকুয়েশনটাকে আমরা বলে থাকি ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন অফ মোশন, এটাকে বলা হচ্ছে ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন, সিম্পলি ইকুয়েশন অথবা ইকুয়েশন অফ মোশন, কোনো অসুবিধা নেই। বুঝতে পারলে? এইটা তোমাকে মনে রাখতে হবে। এটা কিন্তু অবশ্যই ফর কনজারভেটিভ ফোর্স ফিল্ড বা কনজারভেটিভ সিস্টেমের জন্য। যদি নন কনজারভেটিভ সিস্টেম হয় না, তখন এখানে কি একটা মানে ফোর্স টার্ম চলে আসে। বুঝতে পারলে?
আমাদের কনজারভেটিভ ফোর্স মানে কনজারভেটিভ সিস্টেমের জন্যই করা হয়ে থাকে এবং সেই রিলেটেড প্রবলেমই আমরা করব। জিনিসটা বোঝাতে পারলাম। তাহলে কী করে ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন আসলে ক্লিয়ার হয়েছে এবং ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশনে কী কী ইম্পর্টেন্ট জিনিস বুঝতেই পেরেছো। শুধুমাত্র ল্যাগ্রাঞ্জিয়ানটা ইম্পর্টেন্ট, তুমি যদি সিস্টেমে ল্যাগ্রাঞ্জিয়ান বের করতে পারো তাহলে তুমি সব করতে পারলে। ওকে, এরকম প্রশ্ন আসে, মানে শুধুমাত্র ল্যাগ্রাঞ্জিয়ান বের করতে মানে বলা হয়ে থাকে। হ্যাঁ, আবার অনেক সময় কি ল্যাগ্রাঞ্জিয়ান বলে দেয় ইকুয়েশন অফ মোশন বের করতে বলে। এই যে ফর্মুলাটা লিখলাম আর যে ল্যাগ্রাঞ্জিয়ান যে লিখলাম খুবই ইম্পর্টেন্ট। তুমি যে কোনো পারপাস বলো না কেন, তুমি নেট গেট জেস্ট মানে সমস্ত কম্পিটিটিভ এক্সামে খুব খুব ইম্পর্টেন্ট। এই যেরকম কাল্টিভেশনের যে পরীক্ষাগুলো দেওয়া হয়, ঠিক আছে, আইএসসিএস এর যে পরীক্ষাগুলো দেওয়া হয় সেখানেও কিন্তু ইম্পর্টেন্ট। এই ল্যাগ্রাঞ্জিয়ান বা ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন থেকে কিন্তু কোয়েশ্চেন করা হয়ে থাকে, খুব খুব ইম্পর্টেন্ট, বুঝতে পারলে। তো এই রিলেটেড কিছু প্রবলেম করা যায়। হ্যাঁ, আমরা প্রবলেম দেখব। চলো সবার প্রথমে একটা সিম্পল প্রবলেম ধরি আমরা, ঠিক আছে, সিম্পল প্রবলেম, একদম সিম্পলই প্রবলেম, সিম্পল হারমোনিক মোশনের প্রবলেম ধরি। হ্যাঁ, আমরা সবাই জানি সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন কেমন হয় সেটাই আমরা দেখব। হ্যাঁ, এই ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন থেকে করতে পারি কি পারি না। এতদিন তো আমরা নিউটনস লজ অফ মোশন থেকে করেছি, এখন আমরা ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন থেকে দেখবো। হ্যাঁ, মানে অ্যাপ্লিকেশন আমরা আকারে লিখছি এগুলো সব, ঠিক আছে। সো অ্যাপ্লিকেশন এক নম্বর কি করবো, সিম্পল হারমোনিক মোশন মানে জাস্ট একটা লিনিয়ার হারমোনিক অসিলেটর রয়েছে, তার জন্য ইকুয়েশন অফ মোশন আমি বের করব। সো লিনিয়ার হারমোনিক অসিলেটর। দেখো এখানে ইন্টারেস্টিং ব্যাপার কি, তুমি এই জিনিসগুলো করবে, তোমাকে এখানে কোনো ডিরেকশন কোনো কিছু কনসিডার করতে হবে না, মানে ভেক্টরের চিন্তা তোমাকে করতেই হবে না এখানটায়। কারণ এই পুরো যে মানে প্রবলেমগুলো আমরা সলভ করবো সেটা কি পুরো স্কেলার হইতে প্রবলেমগুলো সলভ করবো। কেন? কারণ ল্যাগ্রাঞ্জিয়ানটা কি, দেখো কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি স্কেলার কোয়ান্টিটি, পোটেনশিয়াল এনার্জি স্কেলার কোয়ান্টিটি, তাই না? তার মানে কি তুমি এখানে ডিরেকশন নিয়ে মাথা ঘামাবে না, শুধুমাত্র কি কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি বের করবে, বুঝতে পারলে। ডিরেকশনে মাথা ঘামানোর কোনো প্রয়োজনই নেই, মানে এদিকে না এদিকে মানে কোনো কিছু দরকার নেই, একদম সিম্পল হইতে প্রবলেম সলভ হয়ে যাবে, শুধুমাত্র ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশনটা জানলেই হবে। কতটা সোজা দেখো তুমি। তাহলে এটা আমি প্রবলেম ডিফাইন করেছি, এটা কি লিনিয়ার হারমোনিক অসিলেটর। প্রবলেমটা ধরো সাপোজ এরকম একটা সিস্টেম রয়েছে, এটা মনে করো একটা ওয়াল, আমাদের ওয়ালের সাথে এটা ভূমি কনসিডার করে না, হ্যাঁ এটা ভূমি। আচ্ছা, এইখানে একটা স্প্রিং দিয়ে কানেক্ট করে রেখেছি একটা অবজেক্টকে, এটা স্প্রিং ধরো, এখানে একটা অবজেক্ট নিয়েছো তুমি, কানেক্ট করে রেখে দিয়েছো, ক্লিয়ার হয়েছে। এই অবজেক্টটার মাস কনসিডার করলাম এম, এই যে স্প্রিংটার যে স্প্রিং কনস্ট্যান্ট সেটাকে আমি বললাম কে, ক্লিয়ার হয়েছে। আমরা যেরকম মানে এখানে কি ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন সলভ করবো, আমরা যেরকম আগে নিউটনস লজ অফ মোশন করেছিলাম, তখন এখানে এদিকে টানছিলাম, এদিকে ফোর্স এসব নানাবিধ জিনিস দেখছিলাম, এখানে কিচ্ছু দরকার নেই, দেখো একদম সিম্পল হয়ে যাবে। তাহলে আমাকে প্রথম যেটা করতে হবে সেটা কি, ল্যাগ্রাঞ্জিয়ান বের করতে হবে, কারণ আমরা জানি ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন অফ মোশন, দেখো আমাদের কাছে ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন অফ মোশন আছে, তাই তো। সো উই নো, একদম বুঝে পার্ট টু পার্ট মানে বুঝে করো। সো ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন কি বলছে, ডি ডিটি ডেল এল ডেল কিউ জে ডট মাইনাস ডেল এল ডেল কিউ জে দ্যাট ইজ ইকুয়াল টু 0। কিউ যেটা কি ছিল বলো তো, কোঅর্ডিনেট ছিল। যদি এক গাদা কোঅর্ডিনেট হয় তাহলে তার জন্য তুমি কিউ জে লিখেছো তুমি, তাহলে Q1 Q2 এভাবে যাবে। এইখানে দেখো তোমার কোঅর্ডিনেট একটাই, এই পার্টিকে মানে এই যে সিস্টেমটাকে যখন তুমি এদিকে টানবে সেটাকে এদিক বরাবর অসিলেট করবে, মানে কি সাপোজ এটা এক্স অ্যাক্সিস, এটা তাহলে এক্স অ্যাক্সিস বরাবর অসিলেট করবে, তাই না। তাহলে এখানে তোমার একটাই কোঅর্ডিনেট রয়েছে শুধুমাত্র এক্স, তাহলে এটাকে যদি আমরা মডিফাই করে লিখি তাহলে কি লিখবো আমরা, ডি ডিটি ডেল এল, জাস্ট এখানে ডেল এক্স লিখবো মাইনাস ডেল এল ডেল এক্স, সরি এখানে এক্স ডট হবে কারণ এখানে ডট হয়, ইকুয়াল টু 0। এটি তোমার হয়ে গেল। তাহলে তোমাকে দেখো এখানে এলটা তোমার ল্যাগ্রাঞ্জিয়ান অফ দ্য সিস্টেম, তাহলে এলটা তোমাকে বের করতে হবে। এলটা কি বলছে নাকি টি মাইনাস ভি, টিটা কি কাইনেটিক এনার্জি, তাহলে কাইনেটিক এনার্জি আমি কী করে বের করবো, কাইনেটিক এনার্জি মানে বলে হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার, তাই নাকি। তাহলে হাফ ইন্টু এম হচ্ছে তোমার মাস অফ দ্য বডি, ভি স্কোয়ার, ভিটা তোমার ভেলোসিটি, তাহলে এটাকে তুমি লিখতে পারো না এক্স ডটের স্কোয়ার, তাহলে এটা তোমার কি কাইনেটিক এনার্জি, ক্লিয়ার হয়েছে।
সিমিলারলি তুমি পোটেনশিয়াল এনার্জি তুমি বের করবে, তাহলে পোটেনশিয়াল এনার্জি কী হয় দেখো, ভি ইজ ইকাল টু বলো হাফ কে এক্স স্কোয়ার। এই যে হারমোনিক অসিলেটর এর ক্ষেত্রে কি পোটেনশিয়াল এনার্জি কত হয়, হাফ কে এক্স স্কোয়ার। কী করে আসছে তোমরা নিশ্চয়ই জানো, আমি আর সেটা দেখাচ্ছি না। তাহলে হাফ কে এক্স স্কোয়ার তোমার কি এর পোটেনশিয়াল এনার্জি। তাহলে তুমি ল্যাগ্রাঞ্জিয়ান কত লিখবে বলো, সুতরাং ল্যাগ্রাঞ্জিয়ান অফ দ্য সিস্টেম উইল বি টি মাইনাস ভি, টি মানে হাফ এম এক্স ডট স্কোয়ার মাইনাস হাফ কে এক্স স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? এবার দেখো তোমাকে কি বের করতে হবে, ডেল এল ডেল এক্স ডট ডেল এল ডেল এক্স দুটো বের করতে হবে, এক এক করে বের করো। সো নাও ডেল এল ডেল এক্স ডটই প্রথমে বের করি। দেখো এক্স ডট, তাহলে যেহেতু পার্শিয়াল ডেরিভেটিভ করছো এক্স ডটের রেসপেক্টে, তাহলে এক্স ডট ছাড়া বাকি যেসব ভ্যারিয়েবলসগুলো রয়েছে তাদেরকে আমরা কি কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করবো। তাহলে এখানে দেখো শুধুমাত্র এক জায়গাতেই এক্স ডট রয়েছে, এখানে কিন্তু এক্স ডট নেই, তাহলে এইটুকুনিকে পুরো আমরা কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করবো। ওকে, তাহলে এখানে দেখো কী হবে, হাফ হবে, এম তো থাকবে, এখানে এক্স ডট স্কোয়ার, তার ডেরিভেটিভ করলে কী হবে, টু এক্স ডট হবে, সিম্পল। তাহলে দুই দুই কেটে এখানে জাস্ট সিম্পল এম এক্স ডট হবে। ক্লিয়ার হয়েছে? আর এখানে ডেল এল ডেল এক্স হবে, দ্যাট ইজ ইকুয়াল টু, দেখো যখন এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করছো তখন কি এক্স ছাড়া বাকি যেসব ভ্যারিয়েবলসগুলো রয়েছে তাদেরকে তুমি কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করবে, তার মানে কি এক্স ডট এখানে কনস্ট্যান্ট হিসেবে ট্রিট হবে, তাহলে এটা জিরো হয়ে গেল। মাইনাস এখানে হাফ কে থাকলো, আর এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করলে তুমি পাবে টু এক্স, তাহলে সুতরাং মাইনাস কে এক্স পাচ্ছ তুমি। ক্লিয়ার হয়েছে? আমি ভেতরে আস্তে আস্তে অনেক কিছু বলবো, চাপ নেই। এই যে মাইনাস কে এক্স এটা থেকে তুমি অনেক কিছু হয়তো বুঝতে পারছো। মাইনাস কে এক্সটা কখন আসে, যখন ফোর্সটা তুমি লেখো, তাই না, এ ফিজিক্যাল টু মাইনাস কে এক্স লেখো না, ওইটাই তো বোঝাচ্ছে। এই যে ডেল এল ডেল এক্স এটা তোমার কি ফোর্সকে রিপ্রেজেন্ট করছে, বুঝতে পারলে? আস্তে আস্তে আমরা সব বুঝবো, চাপ নেই। আচ্ছা, এখন প্রবলেমটাকে সলভ করি। তাহলে আমি একটা নামকরণ করে রাখি এখানে, এটাকে আমি 1 নম্বর নাম দিয়ে রাখলাম, এটাকে 2 নম্বর নাম দিয়ে রাখলাম। তাহলে 1 নম্বর ইকুয়েশন তুমি ভ্যালুগুলো সব পুট করে দাও। সো ফ্রম ইকুয়েশন 1 আমরা কি লিখতে পারি বলো, ডিডিটি ডেল এল ডেল এক্স ডট ছিল, এক্স ডট মানে কত দেখো, তাহলে বের করেছো তুমি এম এক্স ডট মাইনাস ডেল এল ডেল এক্স, সেটা মানে কত দেখো মাইনাস কে এক্স, দ্যাট ইজ ইকুয়াল টু 0। এটাকে যদি তুমি সিম্পলিফাই করো তাহলে তুমি কী পাবে, এম দেখো কনস্ট্যান্ট লিখে দিলে, তাহলে এক্স ডট, তাকে আবার দেখো তুমি ডেরিভেটিভ করছো উইথ রেসপেক্ট টু টাইম, তাহলে এটাকে তুমি লিখতে পারো না এক্স ডবল ডট, তাহলে এটা কী দিলে অ্যাক্সিলারেশন হয়ে গেল, এটা মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, কে ইন্টু এক্স ইজ ইকুয়াল টু 0। ক্লিয়ার হয়েছে? এটাকে দেখো তুমি বলতে পারো এরকম, যদি এমটাকে যদি তুমি মানে বোথ সাইডে ভাগ করে দাও তাহলে কি এখানে এক্স ডবল ডট প্লাস কে বাই এম ইন্টু এক্স ইকুয়াল টু 0। এটাকে যদি আমি একটু ভাঙি, মানে এরকম ফর্মে যদি লিখি, তাহলে এক্স ডবল ডট মানে তোমার, তাহলে এটাকে দেখো তুমি লিখতে পারো এক্স ডবল ডট মানে কি ডবল ডেরিভেটিভ, সো ডি টু এক্স ডিটি স্কোয়ার প্লাস কে বাই এম ইন্টু এক্স ইকুয়াল টু 0, তাই না? এটাকে তুমি এরকম লিখতে পারো না, এবার ডি টু এক্স ডিটি স্কোয়ার, এই যে কে বাই এম এইটাকে তুমি সাপোজ ক্যান্সেল করলে ওমেগা স্কোয়ার ইন্টু এক্স ইকুয়াল টু 0। এটা কি বাবা, এটাকে তোমরা তো ছোটোবেলাতে পড়েছো অনেক, এটাই কি এসএইচএম এর ইকুয়েশন না, সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন, তাই নাকি? তাহলে দিস ইজ দ্য ইকুয়েশন অফ এসএইচএম, সিম্পল হারমোনিক মোশন। এবার তুমি এর সলিউশন তুমি জানো, আমাদের মেন উদ্দেশ্য ছিল কি ইকুয়েশন অফ মোশন বের করে, যে সিস্টেমটা তোমাকে বলে দিয়েছে সেই সিস্টেমটার করেসপন্ডিং ইকুয়েশন অফ মোশন কেমন হবে সেটা দেখা। দেখো এটাই তো আমরা পড়েছিলাম ছোটোবেলায়, এটাই কিন্তু চলে আসলো, তাই না? তাহলে এখানে এই যে ওমেগা স্কোয়ার মানে হয়ার ওমেগা স্কোয়ারটা কী ছিল, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, সো ওমেগা স্কোয়ার মানে তুমি ধরেছো কে বাই এম, তাহলে ওমেগা ইকুয়ালটা তুমি কী লিখবে, ওমেগা ইকুয়ালটা তুমি লিখবে রুট ওভার অফ কে বাই এম, তাই না? তাহলে ওমেগাটা কি এখানে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বা অ্যাঙ্গুলার ভেলোসিটি, যা খুশি বলতে পারো তুমি, একই কথা, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। ক্লিয়ার হয়েছে? তুমি এখান থেকে ন্যাচারাল ফ্রিকোয়েন্সিতে আসতে পারো, কারণ তুমি রিলেশন জানো, কি জানো বলো, আমরা জানি ওমেগা ইকুয়াল টু কত হয় 2 পাই ইন্টু এফ হয়, এফ হচ্ছে তোমার ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, তাহলে পুট করে দাও, তাহলে তোমার ন্যাচারাল ফ্রিকোয়েন্সি চলে আসবে, হলো। আচ্ছা, এখান থেকে তুমি টাইম পিরিয়ডে আসতে পারো, টাইম পিরিয়ড কত হয় বলো, টাইম পিরিয়ড সেটা কত টি,
ইকুয়াল টু কী হয় বলো, 2π/ω, রাইট? তাহলে 2π থাকলো, ওমেগা মানে কত, উল্টে দাও তাহলে এটা m/k, তাহলে এটা তোমার কি টাইম পিরিয়ড হয়ে গেল। বুঝতে পারলে? এগুলো তো আমরা পেয়েছিলাম সব। ক্লিয়ার হয়েছে? তো তুমি দেখো ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন থেকে কিন্তু তুমি সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন বের করতে পারলে, সেখান থেকে তুমি টাইম পিরিয়ডে বের করতে পারলে। তাহলে এইভাবে তোমাকে প্রবলেমগুলো সলভ করতে হবে। বুঝতে পেরেছো? তাহলে এইখানে দেখো ভালো করে যদি তুমি তাকাও, এখানে যেটা ছিল যে ডেল এল ডেল এক্স ডট, ডেল এল ডেল এক্স ডট, সেইটাকে যখন তুমি এরকম করেছো, মানে ডিডিটি করেছো, ডিডিটি ইন্টু এটা, এখানে ভালো করে দেখো এম ইন্টু এক্স ডট মানে কি, এক্স ডট মানে তো ভেলোসিটি, তাহলে এম ইন্টু ভি মানে এটা ভেলোসিটি, আর এম ইন্টু ভি মানে সেটা মোমেন্টাম। মোমেন্টামকে যখন তুমি টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করছো, সেটা কি দেয়, ফোর্স দেয়। তাহলে এই পুরোটুকুনি পার্ট কি ফোর্সকে রিপ্রেজেন্ট করে। বুঝতে পারলে? আর এইটুকুনি কিন্তু তাহলে ফোর্সই হবে, সিম্পল কথা, পোটেনশিয়াল এনার্জি এটা। হ্যাঁ, মানে তুমি যদি ইকুয়েশনটা ভালো করে দেখো, আমি এখান থেকে একটুখানি কিছু বলে দিই, আর কনসেপ্ট বলে দিই তোমাকে। ডিডিটি ডেল এল ডেল সাপোজ এক্স ডটই বললাম, মাইনাস ডেল এল ডেল এক্স ইকুয়াল টু 0। দেখো সাপোজ ইফ যদি ডেল এল ডেল এক্স যদি 0 হয়, এটা 0 মানে কি পুরোটুকুনি 0, তাহলে সুতরাং তুমি কি বলবে, নাকি ডিডিটি ডেল এল ডেল এক্স ডট ইকুয়াল টু 0। তাহলে ডেল এল ডেল এক্স ডট ইকুয়াল টু তুমি কনস্ট্যান্ট বলতে পারো, তাই না? তাহলে কি মোমেন্টামটা কনস্ট্যান্ট হয়ে গেল। দেখো ডেল এল ডেল এক্স ডট, এটা মানে কি তোমার মোমেন্টাম, এটা কি রিপ্রেজেন্ট করে, এটা তোমার দিস ইজ মোমেন্টাম, পি মোমেন্টাম। এই প্রবলেমটা থেকে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো, যখন তুমি ডেল এল ডেল এক্স ডট যখন তুমি বের করছো, তখন দেখো এম ইন্টু ভি আসছে, এটা কি রিপ্রেজেন্ট করছে, এটা তোমার মোমেন্টাম রিপ্রেজেন্ট করছে। প্রত্যেকবারই তাই হবে বাবা। ওকে, তাহলে দেখো এটা কি তোমার, এটা ফোর্স। কেন ফোর্স? কারণ দেখো ফোর্স যদি 0 হয়, আমরা কি কনসেপ্ট শিখেছিলাম ছোটোবেলায়, যে যদি এক্সটার্নাল ফোর্স যদি 0 হয়, এটা কি এক্সটার্নাল ফোর্স, তাহলে এক্সটার্নাল ফোর্স যদি 0 হয়, তাহলে কি মোমেন্টাম কনস্ট্যান্ট থাকে, কনজার্ভড হয়। তাহলে এইটুকুনি যদি ফোর্স হয়, ফোর্স যদি 0 হয়, তাহলে তো মোমেন্টাম কনজার্ভ হবে। ক্লিয়ার হয়েছে? তুমি পাচ্ছ এখানটায়। তাহলে এবার মোমেন্টামকে টাইমের স্পিডে ডেরিভেটিভ করলে সেটাও ফোর্স পাবে তুমি। বুঝতে পারলে? তাহলে এইখানে কিন্তু সমস্ত কিছু রয়েছে, ক্লাসিক্যাল ডাইনামিক্সে তুমি যা যা পড়েছো তাই কিন্তু এখানে রয়েছে। তাহলে এইটা তোমার রিপ্রেজেন্ট করে মোমেন্টাম, এটা তোমার রিপ্রেজেন্ট করে ফোর্স। যদি তুমি ফোর্সটাকে 0 করো, তাহলে তোমার কি মোমেন্টামটা কনজার্ভড হবে, তাই তো হচ্ছে। এই যে মোমেন্টাম ফোর্সটা যে 0 হলো, এটাকে আমরা বলে থাকি এইখানটায় সাইক্লিক কোঅর্ডিনেট। এটাকে বলবো আমরা কি, সাইক্লিক কোঅর্ডিনেট। সাইক্লিক কোঅর্ডিনেট কাকে বলে, মানে যদি মানে কোনো একটা কোঅর্ডিনেট যদি সাইক্লিক হয়ে যায়, মানে তার করেসপন্ডিং মোমেন্টামটা কনজার্ভড হবে। সাইক্লিক কথার অর্থ হচ্ছে কি, সেই কোঅর্ডিনেটটা ভ্যানিশ থাকবে ল্যাগ্রাঞ্জিয়ানে, মানে ল্যাগ্রাঞ্জিয়ানে যদি কোনো একটা কোঅর্ডিনেট যদি না থাকে, সেটাই সাইক্লিক কোঅর্ডিনেট। না থাকে কী করে বুঝবে তুমি, ডেল এল ডেল এক্স করবে তুমি, মানে কোঅর্ডিনেট করবে তুমি। যদি সেটা 0 হয়ে যায়, তাহলে সেটাই তোমার সাইক্লিক কোঅর্ডিনেট। যদি সাইক্লিক কোঅর্ডিনেট হয়, তাহলে সেই কোঅর্ডিনেটের করেসপন্ডিং যে মোমেন্টাম পাবে, সেই মোমেন্টামটা কনজার্ভড হবে। দেখো এক্সটা মনে করো সাইক্লিক কোঅর্ডিনেট এখানটায়, তাহলে কি এক্সের করেসপন্ডিং যে মোমেন্টাম, মানে এই যে এটা কি, এটা পি এক্স, মানে এক্স কম্পোনেন্ট অফ দ্য মোমেন্টাম। ওকে, আশা করি জিনিসগুলো বোঝাতে পারলাম। এইভাবে আমার প্রবলেমগুলো সলভ করবো। হ্যাঁ, তোমরা বাড়িতে চেষ্টা করো। আরও যা যা প্রবলেম রয়েছে, একদম কিছুই না, প্রথমে ল্যাগ্রাঞ্জিয়ান বের করো, দিয়ে ডেল এল ডেল এক্স ডট সেটা বের করবে, ডেল এল ডেল এক্স বের করবে, ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশনে পুট করে দেবে, তোমার ইকুয়েশন মোশন চলে আসবে। কিছুই না, কোনো কিছু ভাবতে হবে না, শুধুমাত্র তোমাকে ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশনটা মনে রাখতে হবে আর ল্যাগ্রাঞ্জিয়ানটা মনে রাখতে হবে, তাহলে তুমি প্রবলেমগুলো সব সলভ করতে পারবে। বুঝতে পারলে? আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর তোমাদের ভিডিও যদি ভালো লাগে, তবে অবশ্যই একটা লাইক করে দিও, আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, অনেক অনেক বেশি করে শেয়ার করো। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো থ্যাংক ইউ।